ব্যাংকিং খাতে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণ 5,44,831 কোটি 88 লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। মন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে মোট খেলাপি ঋণের পরিমাণ 11,117 কোটি 31 লাখ টাকা। এ সময় অর্থমন্ত্রী দেশের শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও তুলে ধরেন। তালিকায় শীর্ষে রয়েছে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বেক্সিমকো। বিএনপি সরকারের প্রথম একনেক সভায় 483 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বজনীন সামাজিক কাঠামো উন্নয়নে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রকল্প অনুমোদনের আগে আরও যাচাই বাছাই করা হবে। অপ্রয়োজনে জনগণের অর্থ ব্যয় করবে না সরকার, আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জ্বালানি সাশ্রয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে মোট 19টি প্রকল্প উপস্থাপন করা হলেও আলোচনা হয় 7টি প্রকল্প নিয়ে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ তিতুমির জানান, বিগত সরকারের সময়ে নেয়া 1300-রও অধিক উন্নয়ন প্রকল্প খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন করা হচ্ছে। অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে। সেখানে না ছিল স্বচ্ছতা, না ছিল জবাবদিহিতা এবং কোনো ক্ষেত্রে দলীয় কর্মীদের সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্পগুলো গৃহীত হয়েছে। আজকেই 2-3টা প্রকল্প যেগুলো তৃতীয় বা চতুর্থ স্তরে ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। তার মানে যে আমরা চেষ্টা করছি যে জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, সভায় উত্থাপিত প্রকল্পগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় গ্রহণ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প অপ্রয়োজনীয় প্রকল্প আছে এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। সচিবালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই বর্তমান সরকারের লক্ষ্য। দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে অনেক সমস্যারই সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি আরও জানান, কাল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আবারও দিলেন, কনগ্রাচুলেশনস করলেন। তারপরে আপনার কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল কিছু আমরা আনছিলাম, যে বিভিন্ন পর্যায়ে ফেজে তো এইগুলা যে হয়েছে একটা স্মুথলি ডিসকাস দ্যাট, এবং ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দি মিস্টেক অফ দি পাস্ট ওয়ার ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। উচ্চ ঝুঁকিতে থাকা দেশের 18 জেলার 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকাদান কর্মসূচি। এদিকে প্রতিদিনই সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। উপসর্গ নিয়ে রাজশাহীতে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা এবং চিকিৎসা সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুও।
হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 15 শিশু। কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে 6 মাস বয়সী রায়হান হোসেন নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চিকিৎসাধীন অবস্থায় হামে মৃতের সংখ্যা দাঁড়ালো 6 জনে। জেলায় এ পর্যন্ত 318 শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত 54 জন আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে 26 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আমি আক্রান্ত আজ 4 দিন ধরে হসপিটালে আসা, এখন দেখছি কিছুটা কম আছে। 4 দিন জ্বর ছিল, 5 দিনের কালে র্যাশ উঠছে, তখন ভর্তি হয়েছি। এখন আর মোটামুটি ভালো আছে। অভিভাবকরা কেউ ভয় পাবেন না, এটা কোনো সমস্যা না। আমরা আছি, আপনাদের জন্য আমরা আছি। যারা এখনো টিকা নেননি তারা আয়শা ক্যাম্পেইনে টিকা নিয়ে নেন। পরিস্থিতি মোকাবেলায় সদর ও হাইমচর উপজেলায় একযোগে 488টি কেন্দ্রে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। হামের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই পর্যন্ত 62 জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চলমান টিকাদান কর্মসূচির মধ্যেই নাটোরে বেড়ে চলেছে হামের প্রকোপ। আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে নাটোরে 250 শয্যার জেনারেল হাসপাতালে বৃদ্ধি করা হয়েছে আরও একটি হাম ইউনিট। সোমবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 18 শিশু ভর্তি রয়েছে জেনারেল হাসপাতালে। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে আরও 32 জন শিশু হামের উপসর্গ নিয়ে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে 27 জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। শেরপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন জানান, এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে 10 জন রোগী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ইতিমধ্যে আমরা হামের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছি। আমাদের পর্যাপ্ত ওষুধপত্র মজুদ আছে এবং জনবল আমাদের পর্যাপ্ত আছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আতঙ্কিত হয়ে একই গাড়ি একাধিকবার জ্বালানি তেল নিতে আসায় পেট্রোল পাম্পে লাইন দীর্ঘ হচ্ছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। তারা জানান, অনেক সরকারি গাড়ির চালকদের মধ্যেও এই ধরনের মজুতদারি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চৈত্রের তাপদাহে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। শাহবাগ থেকে পরিবাগ লম্বা লাইন, একটু একটু করে সামনে এগিয়ে 2 থেকে 3 ঘন্টা পর মিলছে জ্বালানি তেল। রেশনিং পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণে তেল দেয়ায় কাঙ্ক্ষিত চাহিদা মিটছে না তাদের। এই বাস্তবতা শুধু পরিবাগে নয়, রাজধানীর সব পেট্রোল পাম্পেই। আমাদের রাইড শেয়ারে তেলটা লাগেই। এখন হচ্ছে যে আমাদের ইনকামে প্রভাব পড়তেছে। প্রত্যেক দিনে 2.5-3 ঘন্টা করে লাইনে গেলে তো আমাদের সময় থাকে না। সারাদিন অফিস করে এসে পরে 2 ঘন্টা দাঁড়া থেকে আবার বাসে চলে গেছি। এখন আমরা 7টা-7:30 থেকে দাঁড়ায় আছি। অফিসে অলরেডি 1 ঘন্টা শেষ। আমাদের সৎ হতে হবে, কেউ তেল নিয়ে বাসায় স্টক করে না রাখে। আমি যদি আজকে তেলটা নিয়ে যাইতে পারি, আমি 20 দিন 25 দিনের মধ্যে আমার আর তেল লাগবে না। ফুল ট্যাঙ্কি তেল দিলে আমার মনে হয় ক্রাইসিসটা শেষ হবে। পেট্রোল পাম্পের কর্মীরা জানান, আতঙ্কিত হয়ে অনেকেই একাধিকবার তেল সংগ্রহ করছেন। তাদের মধ্যে আবার কাউকে ভিআইপি সুবিধা দিতে হচ্ছে। যা নিয়ে প্রায় সাধারণ গ্রাহকদের তোপের মুখে পড়তে হচ্ছে পাম্প পরিচালনাকারীদের। একটা গাড়িতে একবার আমরা রিকোয়েস্টে তেল দিয়ে দিচ্ছি, এটা বিকেলবেলা আবার এসে তেল নিয়ে যাচ্ছে। তারপর অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আমাদের সরকারি প্রতিষ্ঠান, এমন দেখা যায় যে একটা গাড়িতে গতকালকে তেল নিচ্ছে, ওই গাড়িটা আবারও তেল নিচ্ছে। আমাদের আগে যে পরিমাণ তেল লাগতো এখন প্রায় ডাবল তেল সেল করতে হচ্ছে, অথচ আমরা রেশনিং সিস্টেমে তেল দিচ্ছি, তাই না? তারপরও কেন প্রায় ডাবল পরিমাণ তেল লাগছে? এটা হচ্ছে মানুষ প্যানিক হয়ে অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা, এই জন্যই শুধুমাত্র এই সংকটটা তৈরি হয়ে আছে। ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল দেয়া হলেও লম্বা লাইনের কারণ জানালেন এই কর্মী। উৎকণ্ঠা আছে গ্রাহকদের মধ্যে, মানে অস্বাভাবিক একটা উৎকণ্ঠা এবং অস্বাভাবিক জ্বালানি সংগ্রহের একটা প্রতিযোগিতা আমার কাছে যেটা মনে হচ্ছে। এই ধরনের উৎকণ্ঠা আমি কখনো দেখিনি। গ্রাহকরা বলেন, কালোবাজারিদের পাশাপাশি যেসব দায়িত্বশীল ব্যক্তি অতিরিক্ত জ্বালানি নিচ্ছেন তাদের সাশ্রয়ী করতে উদ্যোগ নিতে হবে সরকারকে। এজন্য পাম্পে তদারকি ব্যবস্থা জোরদারের তাগিদ গ্রাহকদের।